আমি এই মুহূর্তে যে মানুষটার সাথে আপনাদের আলাপ করাবো তার নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই। সেই অতনু হালদার, সেই অতনু যে দেশের হয়ে গোল্ড মেডেল পেয়েছে। হ্যাঁ, ঠিক শুনছেন, দেশের হয়ে গোল্ড মেডেল পেয়েছে এবং যোগাতে আজকেই সে বিদেশ থেকে দেশের মাটিতে পা দিল এবং বাড়ি ফিরল, এবং এই মুহূর্তে তার বাড়িতে একদম সরাসরি সেই অতনু হালদার তথা আমাদের সকলের প্রিয় অতনু ভাইয়ের থেকে কথা বলবো, তার সেই যাত্রাটার সম্পর্কে একটু জানবো। অতনু, প্রথমে তোমাকে স্নোর টিভি নিউজের পর্দায় স্বাগত। তোমার এই যে যাত্রা, কোথায় গেছিলে, কি হলো, যদি একটুখানি বলো। হ্যাঁ, এটা আমার যাত্রাটা হয়েছে বিদেশে, ভিয়েতনামে। শুধু হ্যানয়তে হয়েছিল। ওখান থেকে প্রথমে আমার আমার ফ্লাইট ছিল দুপুরবেলা। কবে কবে বেরিয়েছিল এখান থেকে? বেরিয়েছিলাম সানসেট। তো আমরা এখান থেকে প্রথমে গেলাম, বাড়িতে নামলাম, বাড়িতে গেলে ওখান থেকে টিকিট ধরলাম। টিকিট ধরার পরে এয়ারপোর্টে গেলাম, ওখান থেকে গিয়ে তারপরে ফ্লাইট ধরলাম। ফ্লাইট ছিল আমাদের 10:05। ওখান থেকে ফ্লাইট ধরে আবার ওখানে গেলাম। তারপর ওখানে গিয়ে বিদেশে গিয়ে ওখানে প্রথমবার ট্রেনে আমি ফার্স্ট টাইম প্লেনে চাপলাম। তারপরে প্রথম এক্সপিরিয়েন্স করতাম, আলাদা রকম ছিল আমার যাওয়া। প্রথমে বিদেশে প্রথমবার বিদেশের মাটিতে পা রাখা একটা আলাদা অনুভূতি, একটা টেনশন, একটা তার চাপা উত্তেজনা, সেটাই। তারপরে ওখানে গিয়ে বাস ছিল, আমাদের টিমের বাস ছিল, ইন্ডিয়া টিমের বাস ছিল। গেলাম আমাদের বিভিন্ন দেশে, 10টা দেশে, যেমন ইংল্যান্ড, পরে ভিয়েতনাম ছিল, সুইজারল্যান্ড ছিল, থাইল্যান্ড ছিল, আফ্রিকা ছিল, আর বিভিন্ন দেশ ছিল, নামগুলো হয়তো আমি জানি না। আমাদের ইন্ডিয়া ছিল, ইন্ডিয়াতে সব কটা দেশে আলাদা আলাদা কান্ট্রিতে আলাদা আলাদা হোটেলে স্টে করেছিল। তো আমাদের খেলাটা হয়েছিল 28 তারিখ আর 29, 2 দিন ধরে হয়েছিল। তো প্রথম দিন আমাদের খেলাটা হয়েছিল ট্র্যাডিশনালে আমি নেমেছিলাম। আমি দুটোতে ক্যাটাগরিতে হয়েছিলাম, ট্র্যাডিশনাল অ্যান্ড মিক্স। ওই দুটোতে নেমে আমি প্রথমে বুঝতে পারছিলাম না, ওখানে সবাই অন্যরকম, সবাইকে দেখে আমি মানে একটা ভেবা চাকা খাওয়ার মতো একটা টেনশন করছি। সেটাই। কিন্তু মানে সব জায়গা থেকে নিজের মা বাবা সবাই যেতে পেরেছে। অন্যান্য রাষ্ট্র থেকে, যখন স্টেট থেকে, মণিপুর, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গা থেকে ওরা গেছিলো, অনেকজন গেছিলো। ওরা 10-12 জন এসেছিল স্টেট থেকে, একটা স্টেটে। কিন্তু আমি পুরো ওয়েস্ট বেঙ্গলে একা, কেউ আমার সাথে, মানে কোনো বাঙালি স্যার নেই। মানে আমাদের যে কোচ ম্যানেজার, উনিও যেতে পারেনি, উনি হয়তো অসুবিধা করে গেছিলেন। আর বিভিন্ন স্যারের সাথেও গেছিলেন, ওনারা আমার স্টেটে না, আমি পুরো একা। মানে ওখানে গিয়ে মানে কি করবো, কার সাথে কথা বলে, মানে দেশের কেউ গেছিল, মানে দেশের কেউই যায় না? দেশের থেকে গেছিল, কিন্তু কোনো বাঙালি যায়নি বা কোনো তোমার কোচ যেতে পারে না। ওটাই, ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো কেউ যায়নি যে চেনা পরিচিত হবে, তা কথা বলবো, সেরকম কেউই যায়নি। তো একটু মানে ভেবাচাকা খেয়ে গেছিলাম। তারপরে আস্তে আস্তে ওনাদের সাথেও নিজেকে মানিয়ে নিলাম। আমি একটু হিন্দি পারি, তা ওনার হিন্দি ইংলিশ সবই চলছিল, দুটোই পারি। একটু করে ওদের সাথে থাকতে মিশামিশি হয়ে গেল। তারপরে 28 তারিখ গেল ট্র্যাডিশনাল, ওখানে ওদের সিলেকশন হলো। আর সিলেকশন হওয়ার পরে সিলেকশন হওয়ার পরে প্রথমে 28 তারিখে সবার সিলেকশন হলো। ওখানে অনেকজন ছিল, তার মধ্যে টপ 5-এ আমি উঠলাম। 5-এ ওঠার পরে 28 তারিখ এলো, 28 তারিখ আমার 29 তারিখ আমার খেলাটা, মেন ফাইনাল রাউন্ড যেটা হয় ওটা হয়েছে। তো ফাইনাল রাউন্ডে গেলাম, টপ 5-এ আমিও ছিলাম। ইন্ডিয়া থেকে আমি একাই ছিলাম, আমার ক্যাটাগরিতে বিভিন্ন এটা ছিল, মানে অন্য গ্রুপ এজেও ছিল। তারপরে আমি নিজের ক্যাটাগরিতে নামলাম, আমি নিজের পারফরমেন্স দেখালাম সব জায়গাতে, সবার এত ভালো লেগেছে। তারপরে আমি টেনশনে ছিলাম কী হবে না হবে। ঠিক যেই মুহূর্তে মানে পাচ্ছ বা জানতে পারলে যে ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন, সারা বিশ্বের অতগুলো দেশের মধ্যে চ্যাম্পিয়ন, সেই মুহূর্তে মানে আমি যখন এই যে আমি যাওয়ার আগে 1 মাস থেকে 1.5 মাস নিজেকে মানে এতটা, মানে আমার পাসপোর্ট হওয়া থেকে শুরু করে কিচ্ছু হচ্ছিল না। আমি আশা ছেড়ে দিই, কিন্তু একটা ম্যাম ছিল, উনি আমাকে অনেক বলেছে তুই যেতেই হবে, তোকে যেতে পারবি তুই। কোন ম্যাম? মানে ম্যামের নাম হচ্ছে মিনতি ম্যাম। উনি আমার বইবাড়িতেই থাকেন, উনি ওখানে থাকেন। উনি খুব ভালো আমাকে মানে বলেছেন যে আমি আমার বাড়ি সবাই ছেড়ে দিয়েছিল, মানে হবে না ভেবে নিয়েছিলাম। পাসপোর্টটা না হলে তো হচ্ছিল না। পাসপোর্ট হওয়ার আগে বিভিন্ন জায়গা, মানে আমার আধার কার্ড, ভোটার কার্ড তো হয়নি, বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড, সব কিছুতে আমার হালদারের একটা স্পেলিং ভুল থাকলে পাসপোর্ট হবে না। সেই জন্য প্রত্যেকটা পুরোটা জিনিস সব চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে আমি ভেবেছিলাম
তারপর রুগীতে গেলাম, ওখানেও সবাই হেল্প করলো। রুগীতে ওখানে গিয়ে বলে আমিও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে হবে, প্লিজ আমাকে যদি কাইন্ডলি যদি কাপড় দিতে পারেন খুবই ভালো। ওনারাও আমাকে হেল্প করলেন, দিয়ে বললেন হ্যাঁ ঠিক আছে। তারপরে এক সপ্তাহের মধ্যে লাস্ট 2 days বাকি ছিল, মানে টাকাটা জমা দেওয়া পুরো ফুল পেমেন্ট করার জন্য লাস্ট 2 days বাকি ছিল। তো সেই মুহূর্তে আমি ফোন করে ওনাদের বললাম স্যার আমি জিতে চাই। বলছে তোমার মানে আমাদের বিভিন্ন আমাদের মানে কোচ বিভিন্ন ওনারা বলেছেন কী হবে গিয়ে, মানে ঢাকা যাচ্ছিস দেখ এবছরটা না যাস তাহলে ভালো হবে। কিন্তু আমি সেই জেদ আমি জেদটা ছাড়িনি। ওনারা বলেছেন যেতে হবে না, আমরা কেউ যাচ্ছি না, তুই গিয়ে কী করবি একা। কিন্তু স্যার আমার তো ওরকম নয়, আমি তো যাবোই। এখান থেকে অনেকে হেল্প করেছে, আমাকে যেতেই হবে যাই হয়ে যায়। আমি ওনাদের বিরুদ্ধে গিয়েও নিজেকে ওখানে নিয়ে গেলাম, একাই গেলাম পুরোটাই। যখন আমি সেই মুহূর্তটা শুনলাম, যখন আমাকে বললো অতনু হালদার তুমি গোল্ড মেডেলিস্ট ফার্স্ট, এই মুহূর্তটা আমি মানে প্রত্যেকটা মানে এই যে সব কাজ এত কষ্ট করেছিলাম সবটা পুরো একদম মাটিতে মিশে গেল মনে হয়। যে সময় আমি যখন আমার অপশনাল আসন মানে মেন স্টেজে যখন এমনি প্র্যাকটিস করি তখন কোনো প্রবলেম হয় না, কিন্তু যখন ওই স্টেজের জাজেসের সামনে যখন হয় তখন মাথা 10 সেকেন্ড মনে হয় 10 ঘন্টা শোনা, তখন মানে একটা আলাদা অনুভূতি। তখন একটা মাথায় একটা শুধু কথা ঘুরছিল, সে সারাদিন এত ঘোরাঘুরি করে এত সবাই আমাকে মানে আমার দেশের লোকেরা আমাকে দেখতে চায় আমি কিছু হতে পারবো কিনা, সেই কথাটা মাথায় রেখে আমি জাস্ট আমার পাটা ওপরে হ্যান্ডস্ট্যান্ডের ওপর নিলাম। সেই সময়টায় ওইটুখানি আমি জানতাম, ওইটুখানি যদি আমি স্টে করতে পারি তাহলে আমি হয়তো দেশের নাম উজ্জ্বল করতে পারবো। সেইভাবে চোখটা বন্ধ করে আমি জাস্ট তুললাম, স্টে করলাম, ব্যাস নামালাম। করে কিছুক্ষণ বাদে শুনতে পেলাম আমি গোল্ড মেডেলিস্ট হয়েছি। তোমার গুরুকে? আমার গুরু হচ্ছে ফার্স্ট, তিনি আমাকে প্রথম শিক্ষা দিয়েছেন উনি হচ্ছে আমার মা প্রথম। কারণ আমার মা যদি না থাকতো হয়তো আমি ব্যায়াম ছেড়ে দিতাম। তারপর আমার স্যার আছেন, উনি আমাকে অনেক হেল্প করেছেন, কিন্তু আমার মা হচ্ছে ফার্স্ট আমার গুরু। বাবা আমাকে অনেক হেল্প করেছে ছোটোবেলা থেকে, বাবা তো কাজের মধ্যে থাকতে অতটা করতে পারতো, কিন্তু আমার মা আমাকে সারাদিন মানে আমি যখন প্র্যাকটিস করে আসতাম আমাকে বলতে একটা করো টাকা। আমার একদম মানে ছোটোবেলা থেকে কত কম দেবে তাও 6 থেকে, যখন আমি 6 থেকে শুরু করি, 6 না মানে 6 বছর থেকে শুরু করে 15 বছর পর্যন্ত আমার একদম ব্যায়ামের প্রতি কোনো মানে ফিলিংস ছিল না। কী হবে মানে যেখানে প্র্যাকটিস করতাম আগে ওখানে মানে এমনি করো আর কি, সেই মানে একটা লেভেল হয়, একটা লেভেল আমি যে এতদিন করছি কী হবে, এতদিন করে তো একটা লেভেল তৈরি করতে হবে। সেই ওই জায়গাটা মানে নিজের কাছে শিখতাম আগে লাল সার উনি ওই জায়গাটা নিয়ে যেতে পারেন কখনোই, মানে এই জাস্ট আমার লোকালিটির মধ্যেই তুমি করে দিই। কিন্তু আমার মা বলেছিল না আমার হবে। তারপরে একটা ডিসিশন নিলাম একটা অন্য জায়গা ক্লাবে ঘুরতে যাবার। আমার মাসি ছিল ওখানে পড়তে, ওরা ছিল সংস্পর্শ গিয়ে আমার সঙ্গে ওখানে ভর্তি হলাম। তবে সুকেন্দু স্যার আছেন, উনিও আমাকে অনেক হেল্প করেছেন। তবে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলাম, উনি আমাকে অনেক বললো তুই মানে ব্যায়াম করতে যাস তো তাহলে আমার কাছে আসিস, আমি অনেক তোকে অনেক ভালো জায়গা, উনি অনেক হেল্প করলেন। তারপর উনি দেখাশোনা সুকেন্দু স্যার মানে যিনি হচ্ছে সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের হেড স্যার? না হেড স্যার না, মানে খেলার টিচার। আচ্ছা, উনি আমাকে অনেক হেল্প করলেন। উনি আমার টিচারই একটা বলতে গেলে অনেক মানে গুরু একটা অন্যরকম, অনেক কাছ থেকে কিছু শেখা হয়েছে। তারপর আস্তে আস্তে আমাদের ওই ক্লাবে গেলাম, বললো তুই এই যে এত প্রতিকূলতার মধ্যে একটা সংসারে টানাটানি এইরকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে কখনো কোনো রকম বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে যদি একটু বলো? বাধা বিপত্তি হ্যাঁ সেটা হয়েছে। আমি যখন মানে আমি হেল্পের জন্য স্পন্সরকে যদি করে স্পন্সর কথা বলবো, হ্যাঁ অনেক এমন কম্পিটিশন আছে যেখানে আমি টাকার অভাবে যেতে পারিনি। বাবাকে বলেছি, বাবা বললো দেখ এখন তো হচ্ছে না, ঠিক আছে। তখন আমার ক্লাব থেকে বললো ঠিক আছে তুই চল, আমাদের পরে দিয়ে দিয়েছি। আমি সেই অনুযায়ী গেলাম, তখন ওনারা বললো ঠিক আছে চল আমি নিয়ে যাচ্ছি। আর সরকারের কাছে কি দাবি রাখছো যদি কোনো সহযোগিতা পাও বা সহযোগিতা করে? সরকারের থেকে দাবি একটাই যে আমি যে দেশের খেলি যে আমাকে সম্মান দেওয়া হবে, যে বিভিন্ন ঘরে অনেকে যাদের একটু পয়সা বেশি আছে তারা বিভিন্ন ধরনের সার্টিফিকেট করতে পারে, যেতে পারে, কিন্তু আমি এটা নিজের চেষ্টা দিয়েছি, আমি কষ্টের অনেক দাঁড়াইছি এটাতে। তুমি তোমার আগামী প্রজন্মকে যারা শিখছে বা প্র্যাকটিস করছো অভ্যাস করছো তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে হয়, যোগাসন নিয়ে তাদের কনফিউশন আছে এগুলো কী হবে, কোনো কনফিউশন থাকা দরকার নেই, কারণ এটাতেও একটা লাইফ আছে। এখান থেকেও অনেকে সারি যেমন খেলো ইন্ডিয়া, বিভিন্ন NYSL, বিভিন্ন ইন্টারন্যাশনাল লেভেলে, আমি যদি এই ইন্টারন্যাশনাল লেভেলে বিভিন্ন জায়গায় প্রোভাইড করি, মানে স্পোর্টস কোটার, রেল, পুলিশ, নেভি, এয়ারফোর্স বিভিন্ন জায়গায়
যদি আমি প্রোভাইড করি যে আমি ইন্টারন্যাশনাল খেলেছি, যে স্পোর্টস কোটা ওনারা চান্স আছে অনেকটাই, কারণ স্পোর্টস কোটা সব কিছুতেই চান্স আছে। এটাই সরকারের কাছে এটাই আবেদন যে আপনারা যদি আমাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রোভাইড করবে খুবই ভালো। তুমি তাহলে এখন কোন ক্লাসে পড়ছো? আমি এখন আমার সেকেন্ড সেমিস্টার শেষ হলো, 11 এখন আমি সেমিস্টার ওয়াইজ টেস্ট করেছি। সেকেন্ড সেমিস্টার হলো 11-এ পড়ছি আমি এখন। 11 না মানে 11 শেষ হয়ে 12-এ ঢুকলাম। কোন কোন স্কুল তোমার? আমার গুণমানের উপার্জন স্টুডেন্ট। তোমার স্কুলের পক্ষ থেকে কোনো রকম কিছু সহযোগিতা? খুব ধন্যবাদ জানাবো, কারণ ওনারা অনেক 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 সহযোগিতা করেছেন। প্রথমে আমি বলেছিলাম, ফার্স্ট দিন আমি যখন ন্যাশনাল খেলতে যাচ্ছিলাম সেই সময় আমার পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিয়ে স্যারকে বলেছিলাম, তামসবাবু তুমি বলেছিলেন আমি স্যারের সাথে কথা বলে স্যারের সাথে কথা বলে ঠিক আছে বলে জানাচ্ছি। তো আমার 3টের সময় ট্রেন ছিল, এবার মানে হাওড়া থেকে ট্রেন ছিল মেদিনীপুরে। স্যারকে বললাম স্যার আমার আরও তো প্লিজ চাও। হয়তো তখন হয়তো ওনারা ভাবছিলেন আমি বিভিন্ন জায়গায়, তখন ওনারাও জানতেন আমি লোকালিটি খেলতে যাচ্ছি, তারপর যেই শুনে ন্যাশনাল খেলতে যাচ্ছি ঠিক আছে, তারপর ভাবলেন হয়তো একটু কম লেভেলে হয়তো ওটা। তারপরে ওনারা একটা প্রেসিডেন্ট স্যার আছে রুদ্র নারায়ণ চক্রবর্তী, উনি নামটা হয়তো ভালো মানে লেটারটা ভুলে গেছি। উনি বললেন ঠিক আছে তুই ভালো করে খেলায়, ওকে আমি ছুটি দিয়ে দিচ্ছি। ওই গেলাম ওখানে ন্যাশনালে, ওখানে আমি 3rd র্যাঙ্ক করলাম, মানে ওয়েস্ট বেঙ্গলে আমি 3rd র্যাঙ্ক। তারপর ওখান থেকে সিলেকশন 1st 2nd 3rdকে নিয়ে যাওয়ার জন্য এবারে বিভিন্ন বললো আমাকেই টাকা প্রোভাইড করতে হবে 3টে কিস্তিতে। তারপরে স্যার আমাকে স্কুলের থেকে অনেক পক্ষ থেকে আমাকে অনেক টাকায় হেল্প করলেন ওনারা, মানে বিভিন্ন স্যার আমাকে হেল্প করে লাস্ট পর্যন্ত আমি যেতে পারলাম। সবাই হেল্প করার পরে তবে খবরের কাগজে কেদার স্যার ছিলেন, উনিও অনেকবার বিভিন্ন পত্রপত্রিকাতেও বেরিয়েছিল। বিভিন্ন পত্রপত্রিকা বেরোনোর পরে ওখান থেকে বিভিন্ন জন আমাকে সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন, স্পন্সর তুমি যেতে পারো সেই জন্য বললেন। তবে উনি একজন চণ্ডীতলা একজন স্যার আছেন, উনি খবরে দেখে আমাকে উনি বলতে গেলেন তুমি ওকে আমি কিছু স্পন্সর করতে যাই তো তুমি আমার সাথে দেখা করো। আমি গেলাম, উনি আমাকে অনেক হেল্প করলেন। তো স্যারের নামটা ঠিক মনে আসছে না, কমল স্যার, উনি হচ্ছেন চণ্ডীতলা এসডিও, উনি আমাকে খুব হেল্প করেছেন। তারপরে এক মামা আছেন, উনি আমাকে অনেক হেল্প করেছেন। সবাই মিলে হেল্প করে মানে আমি ভেবেছিলাম হবে না মানে তো আশা ভঙ্গ হয়ে যায় হয়তো, মানে শেষ মুহূর্তে গিয়ে হয়তো পারবে না, কিন্তু সেটা অবশ্যই যে শেষ হলো কোনো ভঙ্গটা। আমি যে যেতে পেরেছি এটা আমার কাছে অনেক গর্বের বিষয়। আমি যে দেশের মানটা রক্ষা করতে পেরেছি এটা হচ্ছে আমার মানে পরিশ্রমটা অবশেষে সাফল্য হবে। আমি বৈদ্যুতিতে থাকি, বৈদ্যুতিতে তো অনেক বিভিন্ন ক্লাব আমাকে সাহায্য করেছে। ওনারাও বলেছেন আমি যে এই ইন্ডিয়া, এবার আমার ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট, তাতে আমার বলতে পারি কি আমি যাতে গর্বিত করতে পারি, যেটা হচ্ছে আমার সবথেকে বড় পাওনা। পশ্চিমবঙ্গের গর্ব